হইতে পারে, নাম্বার হইতে পারে, ক্যারেক্টার হইতে পারে, স্যাম্পল হইতে পারে, ইমেজ হইতে পারে, অডিও হইতে পারে, ভিডিও হইতে পারে। যেকোনো কিছু এটা ডাটা হইতে পারে। আর যেকোনো স্টাডি এক্সপেরিয়েন্স বা ইনস্ট্রাকশন থেকে প্রাপ্ত নলেজ হলো ইনফরমেশন। মানে যখন কোনো একটা জিনিস কি হচ্ছে আমি বলতে পারি রিসার্চ করার পরে বা কোনো একটা প্রক্রিয়াজাত করার পরে বা কোনো একটা ইনস্ট্রাকশনের মাধ্যমে যেই ডাটাগুলি নিয়ে কার্যক্রম সম্পূর্ণ করার পরে যা পাওয়া যায় সেটা হচ্ছে ইনফরমেশন। ডাটা হলো ইনফরমেশনের রিপ্রেজেন্টেশন। অর্থপ্রাপ্তির জন্য ডাটাকে অবশ্যই মানুষ বা মেশিন দ্বারা ইন্টারপ্রেট করতে হয়। ইন্টারপ্রেট অথবা কম্পাইল করতে হয়। ইনফরমেশন হলো ইন্টারপ্রেটেড ডাটা। যখন ইন্টারপ্রেট কমপ্লিট হয়ে যায় তারপরেই আমরা তথ্য পেয়ে থাকি। ডাটার প্রকারভেদ। ডাটা কত প্রকার হতে পারে বা কি ধরনের হতে পারে? ডাটা কি ধরনের হতে পারে সেটা বলি। ধ্রুবক ডাটা, নিউমেরিক্যাল ডাটা, ক্যারেক্টার ডাটা ইত্যাদি রকম ডাটা হইতে পারে। আর ডাটার প্রকারভেদকে যদি আমরা একটা হায়ারার্কিলি সাজাই তখন আসে কি ডাটা টাইপ, কনস্ট্যান্ট ডাটা এবং ভেরিয়েবল ডাটা। কনস্ট্যান্ট ডাটা কি? যে ডাটার মান কোনো পরিবর্তন হয় না, এক রকম থাকে, একই থাকে, কোনো চেঞ্জ আসে না, সেটাকে বলতেছি কনস্ট্যান্ট ডাটা। আর ভেরিয়েবল ডাটা মানে যে ডাটার মান পরিবর্তিত হয়। তারপরে কনস্ট্যান্ট ডাটা কয় ধরনের হয়? লজিক্যাল, নিউমেরিক্যাল এবং ক্যারেক্টার। লজিক্যাল ডাটা হচ্ছে কি যেমন লজিক্যাল ডাটা কোনটাকে বলতেছে যেমন কম্পেয়ার টাইপের, যেমন ছোট না বড়, বড় না ছোট, অথবা সমান সমান অথবা নাকি সমান সমান, নাকি সমান সমান অথবা বড়, নাকি সমান সমান অথবা ছোট, এই টাইপের যেই লজিকগুলি থাকে সেটা হচ্ছে লজিক্যাল ডাটা। নিউমেরিক্যাল ডাটা আমরা জানি যে সংখ্যাবোধক ডাটা, যেমন বয়স কীরকম হয় সংখ্যাতে হয়। তারপরে যেমন ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ডাটাগুলি হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। আর ক্যারেক্টার ডাটা হচ্ছে কীরকম? ক্যারেক্টার ডাটা হচ্ছে যেমন মানুষের নাম বা কোনো জায়গার নাম, অথবা যে কোনো ABCD XYZ এগুলি দিয়ে, অথবা ABC প্লাস 1 2 3 এই যেমন ডাটাগুলি ক্যারেক্টার ডাটা বলতেছে। একইভাবে ভেরিয়েবলের ক্ষেত্রেও লজিক্যাল, নিউমেরিক্যাল এবং ক্যারেক্টার। এবং নিউমেরিক্যাল আবার ২ ধরনের হয়, ইন্টিজার এবং ফ্লোট টাইপ। এই এখানেও ডাটা টাইপের ভিতরে ভেরিয়েবলের মধ্যে ইন্টিজার এবং ফ্লোট টাইপ হতে পারে। ইন্টিজার ডাটা হচ্ছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 10, 100 বা 12, 13, 29 এগুলো হচ্ছে পূর্ণ ডাটা। আর ফ্লোটিং ডাটা মানে দশমিক, ভগ্নাংশ থাকে যেগুলিতে, এগুলোতে ফ্লোটিং ডাটা বলে। যেমন বললাম 12.23 বা 28.59 এগুলো হচ্ছে ফ্লট ডাটা। তাহলে কি পাইতেছি আমরা এখানে? কনস্ট্যান্ট ডাটা এবং ভেরিয়েবল ডাটা। কনস্ট্যান্টের মধ্যে এবং ভেরিয়েবলের মধ্যে আবার কয়েকটা প্রকারভেদ আছে: লজিক্যাল, নিউমেরিক্যাল, ক্যারেক্টার, লজিক্যাল এবং ইন্টিজার টাইপ এবং ফ্লোট টাইপ। এখানে আমরা দেখলাম কি ডাটা সম্পর্কে জানলাম। ডাটা ক্ষুদ্র অংশ, তাকে প্রক্রিয়াজাত করলে পাই উপাত্ত, এবং অর্থ ইনফরমেশন হচ্ছে কি এটা বা তথ্য হচ্ছে কি এটা পরিপূর্ণ মেসেজ বা অর্থবোধক একটা মেসেজ। কিন্তু ডাটা উপাত্ত হচ্ছে গিয়ে তার কোনো অর্থ নেই, নিজের কোনো অর্থ নেই, কিন্তু সে উপাত্ত তৈরি মানে তথ্য তৈরি করতে সহযোগিতা করে থাকে। আর ডাটার প্রকারভেদ হচ্ছে এই জিনিসগুলা। এই ডাটা সম্পর্কে এতটুকু। এইবার আমরা আসি ডাটা স্ট্রাকচার। একটা ডাটাকে স্ট্রাকচার করার জন্য বা অর্গানাইজও বলা যেতে পারে, ডাটা সমূহের কাজের উপর ভিত্তি করে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং ডাটা সমূহের সুসংগঠিত করার প্রয়োজন হয়। ডাটা সমূহের সংগঠনের ডাটা অর্গানাইজেশন বলে। তাহলে কি হচ্ছে? ডাটা সমূহের সুসংগঠনের ডাটা অর্গানাইজেশন বলে। যখন কি হয়েছে ডাটা সমূহকে তার কাজের উপর ভিত্তি করে, যেমন একটা ডাটা আছে আমার কাছে বা কিছু ডাটা আছে, এই ডাটাগুলিতে আমরা কি কাজ করব তার উপর ভিত্তি করে তাকে সুসংগঠিত করা হয়। এই সংগঠনকে ডাটা অর্গানাইজেশন বলতেছে। কোনো নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনকে ডাটা যুক্তিমূলক বা লজিক্যাল অথবা গাণিতিক মডেলকে ডাটা স্ট্রাকচার বলতেছে। কি? তাহলে ডাটা স্ট্রাকচারের সংজ্ঞাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। কোনো নির্দিষ্ট ডাটা অর্গানাইজেশনে ডাটার যুক্তিমূলক বা গাণিতিক মডেলকে ডাটা স্ট্রাকচার বলে। তো যখন দেখেন ডাটা অর্গানাইজেশনটা কোনটা? যখন একটা ডাটাকে তার কাজের উপর ভিত্তি করে আমরা এগুলিকে সুসংগঠিত করি, মানে সাজাইয়ে থাকি বা গঠন করি, তখন ওই ডাটা অর্গানাইজেশনটাকেই গাণিতিক এবং লজিক্যাল মডেলকে ডাটা স্ট্রাকচার বলতেছে। তো অন্যভাবে যদি বলা যায়, বর্ণ, ফিল্ড, রেকর্ড ইত্যাদি সমন্বয় প্রক্রিয়াজাতকরণের
উপযোগী উপাত্তকে ডাটা স্ট্রাকচার বলে। এই যখন এটা শর্টের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা কোশ্চেন। আমরা উপর এটাও লিখতে পারি অথবা নিচের অন্যথায় এই কথাটাও লিখতে পারি। তারপর আসি ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা। কেন ডাটা স্ট্রাকচারের প্রয়োজন? ডাটা স্ট্রাকচার দুটি প্রধান কারণের জন্য অপরিহার্য। এটি কোডটিকে আরো দক্ষ করে তোলে বা এফিসিয়েন্সি করে তোলে এবং এটি কোডটিকে বুঝতে মানে আন্ডারস্ট্যান্ডিং এ সহযোগিতা করে তোলে। যখন আমরা একটা সাধারণত আমরা এই ডাটা স্ট্রাকচার বা ডাটা এগুলো দিয়ে কি করা হয়? এগুলি দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশনের জন্য সমাধান করার জন্য, প্রোগ্রামিং করার জন্য প্রয়োজন হয়ে থাকে। আর এই প্রোগ্রামিং রান করি আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের মধ্যে। তখন যখন আমরা একটা কোড লিখে থাকি, যখন আ প্রোগ্রামিং করা হয়, তখন ওই প্রোগ্রামের মধ্যে যদি আমরা ডাটা স্ট্রাকচারালি যদি সাজানো হয়ে থাকে, তাইলে এই কোডটা বুঝতে সহজ হয় এবং এটার এফিসিয়েন্সি বেড়ে যায়। তাহলে ডাটা স্ট্রাকচারের প্রয়োজনীয়তা কি? কয়টি প্রয়োজন? ২ টি প্রয়োজনীয়তা আছে। একটা হচ্ছে কোডটিকে আরো এফিসিয়েন্সি বা দক্ষ করে তোলে এবং কোডটিকে বুঝতে সহযোগিতা করে। যখন দক্ষতার কথা আসে, যখন ডাটা স্ট্রাকচার কম্পিউটারকে এমনভাবে ডাটা সংগঠিত করে দ্রুত কোড চালাতে সাহায্য করে, যা কম্পিউটারের জন্য প্রক্রিয়া করা সহজ হয়ে যায়। যখন আপনি স্ট্রাকচারালি ভাবে ডাটাকে সাজাবেন, কাজ করবেন, তখন এটা কম্পিউটারে পরিচালনা করতে সহজ হবে এবং দ্রুত ওই প্রোগ্রামটা রান করবে। এবার আসি ডাটা স্ট্রাকচারের প্রকারভেদ। ডাটা স্ট্রাকচার প্রধানত ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, আছে নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। লিনিয়ার ডাটা স্ট্রাকচার যেমন আমরা কি বলতে পারি স্ট্যাক বা কিউ একটা নির্দিষ্ট রুলস মেইনটেইন করে। নন লিনিয়ার হচ্ছে যেমন গ্রাফ, অ্যারে এই জিনিসগুলা। যেমন গ্রাফটা যখন আমি মুভ করে গ্রাফের কোনো নির্দিষ্ট কোনো মুভমেন্ট নাই। উপরে যাচ্ছে, কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, বিভিন্ন দিকে মুভ করতেছে। উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে তার কোনো ঠিক নেই। তো যখন আমরা কিউ বা স্ট্যাকের কথা চিন্তা করি, তখন কি একটা সিকোয়েন্স অলওয়েজ থাকে। স্ট্যাক মানে কি যেন বইয়ের স্তূপ। এই স্ট্যাক এবং কিউ নিয়ে আমরা আরো বিশদ আলোচনা করব সামনের দিকে। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার এবং ডাটা স্ট্রাকচারে যে কয় ধরনের হইতে পারে? একটা হচ্ছে প্রকারভেদ। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? ২ টা ভাগে ভাগ করা হয়েছে। আর ডাটা স্ট্রাকচার কত প্রকার হইতে পারে? ডাটা স্ট্রাকচার হচ্ছে কি? যেমন অ্যারে, স্ট্যাক, কিউ, লিংক লিস্ট, ট্রি, গ্রাফ ইত্যাদি। এছাড়াও আছে কি? ডাটা অপারেশন আছে। এবার আমরা আসি ডাটা স্ট্রাকচারগুলি কি? অ্যারে। তারপর আছে স্ট্যাক। অ্যারে জিনিসটা তো আমরা জানি। অ্যারে জিনিসটা কি? যেখানে হচ্ছে কি একই ধরনের ডাটা থাকে। একটা নির্দিষ্ট সংখ্যক ডাটা এবং একই বৈশিষ্ট্য বহন করে। যেমন ৫ জন স্টুডেন্টের নাম। ৫ জন স্টুডেন্টের নাম একই বৈশিষ্ট্য সম্পন্ন। এরকম একসাথে থাকে। তারপর স্ট্যাক তো আমরা জানি যে বইয়ের স্তূপের মধ্যে থাকে। কিউ হচ্ছে কিরকম বাসের লাইনের মতো যে টিকেট কাটার লাইন অথবা যেকোনো কাউন্টার লাইনে যখন থাকে তখন কিউ আকারে থাকে। লিংক লিস্ট হচ্ছে লিস্ট আকার, যে লিস্টের মধ্যে বিভিন্ন তথ্য লিঙ্ক করা থাকে। ট্রি আকারে, ট্রিতে আমরা জানি ট্রি হচ্ছে কিরকম থাকে, যেমন গাছের শিকড়ের ট্রির কথা আমি চিন্তা করতে পারি। অথবা এই যে উপরে একটা ছক দেখেছি আমরা, যেরকম ডাটা টাইপের নিচে আছে আমাদের কনস্ট্যান্ট, ভেরিয়েবল, এই যে সাজানো আছে ট্রি বলতেছি, এভাবে সাজানো থাকে। তারপর হচ্ছে গ্রাফ তো বিভিন্ন দেখি আমরা যে উচ্চ নিচে যায়, বিভিন্ন স্ট্রাকচার অবস্থার উপর ডিপেন্ড করে। তো ডাটা স্ট্রাকচার অপারেশন কয় ধরনের হতে পারে? ডাটা স্ট্রাকচার অপারেশনগুলি হচ্ছে ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং। আর আছে কি সর্টিং এবং মার্জিং। প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টে ভাগে ভাগ করা হয়েছে। ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং। আর এছাড়াও আর 2টা আছে কি সর্টিং এবং মার্জিং। এখানে দেখেন সহজে এই জিনিসগুলি মনে রাখা যাবে। ট্রাভার্সিং মানে হচ্ছে কি যে ডাটাকে ফেচ করা বা রিড করা। যে আমার যে ডাটা আছে, ডাটা থেকে আমরা কি এখানে রিড করব। কয়বার? একবার মাত্র রিড করলে তাকে আমরা ট্রাভার্সিং বলতে। সার্চিং মানে খুঁজে বের করা, বোঝাই যাচ্ছে। সার্চিং খুঁজে বের করা। কোনো এক্সিস্টিং ডাটাবেজ আছে, সেই ডাটাবেজ থেকে বা ডাটা আছে, সেই ডাটা থেকে আমরা একটা নির্দিষ্ট লোকেশন থেকে কিছু ডাটা বের করলাম। ইনসার্ট যে আমাদের ওই এক্সিস্টিং ডাটার সাথে আমি কিছু ডাটাকে সংযুক্ত করলাম, সেটা হচ্ছে ইনসার্ট করা।
আমার আগে সংযুক্ত ডাটা, আগে যে ডাটাটা আছে সেই ডাটাকে মুছে ফেলা। আর সর্টিং মানে হচ্ছে একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানোকে আমরা সর্টিং বলতেছি। মার্জিন মানে কি? যেমন ২ বা ততোধিক ডাটা আছে সেটা আমরা একসাথে করব। তখন আমরা এটাকে বলতেছি সর্টিং। না, সর্টিং না, সরি, মার্জিন। একসাথে করেছে মার্জিন। একটু নিচের দিকে আমরা আসি। যেমন নিম্নের সংক্ষেপে ডাটা স্ট্রাকচার অপারেশনগুলি বর্ণনা করা হলো। ট্রাভার্সিং কি? কোনো রেকর্ডকে একমাত্র বার বা একটি মাত্র বার অথবা শুধুমাত্র একবার অ্যাক্সেস, মানে ওই ডাটা যে রেকর্ড করা আছে সেই রেকর্ডে একবার অ্যাক্সেস করে এবং প্রসেস করাকে ট্রাভার্সিং বলে। ওখানে অ্যাক্সেস করে প্রসেস করাকে ট্রাভার্সিং বলতেছি। অ্যাক্সেসিং এবং প্রসেসিং এর এই কে কখনো অ্যাক্সেসিং ও প্রসেসিংকে কখনো ভিজিটিংও বলা হয়। এটাকে ভিজিটিং ভাষাও উল্লেখ করা হয়। এই ট্রাভার্সিং এর যেই অ্যাক্সেস এবং প্রসেসিং যে কার্যক্রমটা সম্পূর্ণ করে থাকে সেটাকে আমরা ভিজিটিং এ বলতেছি। তাহলে কি একমাত্র বার বা শুধুমাত্র বার, একটি বার, একবার আমরা অ্যাক্সেস করতেছি কোথায়? রেকর্ডে, যেখানে আমার ডাটাকে রেকর্ড করা হয়েছে বা স্টোর করা আছে। তারপর সার্চিং, একটি নির্দিষ্ট কি ভ্যালু এর মাধ্যমে কোনো রেকর্ড ক্রিয়ার লোকেশনকে খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলে। একটি নির্দিষ্ট কি ভ্যালু এর মাধ্যমে কোনো রেকর্ডের লোকেশনকে খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলে। যেমন আমি বলি, এই জিনিসটা যেটা বোঝানো হয়েছে, যেমন যখন আমাদের ডাটা থাকে, ডাটা তো একটা ছক বা একটা টেবিল আকারে আমার ডাটা বেজে থাকতেছে, সেখান থেকে একটা নির্দিষ্ট কি ভ্যালু বলতে কি বোঝায়? যেমন এই ছকের ভিতরে সাধারণত কি রুল নাম্বারকে আমরা কি ভ্যালু বলতে পারি, যেটাকে এই টেবিলকে রিপ্রেজেন্ট করা যায়। রুল নাম্বারকে আমি কি ভ্যালু ধরলাম, এখানে আমরা কি করতেছি যে খুঁজে বের করো যার রুল নাম্বার 2, আমি একটা কি ভ্যালু ধরলাম, কি এখানে রুল নাম্বারটাকে কি ভ্যালু ধরলাম, ধরার পর আমি তাকে কমান্ড দিচ্ছি যে তাকে খুঁজে বের করো যার রুল নাম্বার 12 তার নাম কি। তাহলে আমি কি খুঁজতেছি? তাকে খুঁজতে বলছি যে যার রুল নাম্বার 12 তার নাম কি। যার রুল নাম্বার 12 তার নাম হচ্ছে রিনা, বা যার রুল নাম্বার 1 তার বয়স কত? 18। এই জিনিসটা কি? সার্চিং করার সিস্টেমটা। সার্চিং করার সিস্টেম কি বলতেছি তাহলে? একটি নির্দিষ্ট কি ভ্যালুর মাধ্যমে কোনো একটি রেকর্ডের লোকেশন খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলে। ইনসার্টিং, পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে, মানে পূর্বে আমার ডাটা স্ট্রাকচার আছে তার রেকর্ড যুক্ত করা কৌশলকে ইনসার্টিং বলে। যেমন আমার পূর্বে তৈরি করা একটা চার্ট আছে রকি আর রিনা নামে, আমি আরেকটা অ্যাড করলাম এখানে, মাহফুজ নামে একটা নাম দিলাম, তার বয়স অ্যাড করলাম, তার নাম, তার বয়স, তার সেমিস্টার, জেন্ডার, এখানে ডাটা ইনসার্ট করলাম। তো ইনসার্ট করলাম যে পূর্বে যে রকি আর রিনা আছে তার সাথে আমি আরেকটা ডাটা ইনসার্ট করলাম। এটাকে বলছে ইনসার্শন, ইনসার্টিং। ইনসার্টিং এর পরে আসতেছে আমার ডিলিটিং। ডাটা স্ট্রাকচারের কোনো রেকর্ড, ডাটা স্ট্রাকচার থেকে কোনো রেকর্ডকে বাদ দেওয়ার কৌশলকে ডিলিটিং বলে। যে কোনো একটি ডাটা আছে ওইখান থেকে আমি একটা ডাটা বাদ দিয়ে দিলাম, এটাকে আমরা ডিলিটিং বলতেছি। ডাটা সমূহের মানের ক্রমান্বয়ে সাজানোকে সর্টিং বলে। যে একটা ডাটা সমূহকে, যে ডাটাগুলি আছে এই ডাটাগুলিকে আমরা ক্রমান্বয়ে সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি? যেমন ডাটাগুলিকে আমি নিউমেরিক্যালি সাজাতে পারি, যেমন 1 2 3 4 ছোট থেকে বড় হইলো, অথবা বড় থেকে ছোট, অথবা অ্যালফাবেটিক আকারে ABCD আকারে সাজবে, অথবা জেড নিম্ন ক্রমানুসারে সাজতে পারে, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজতে পারে, ডেটের মাধ্যমে সাজতে পারে, যে যার ডেট আগে, অথবা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে আমরা সাজতে পারি। এখন সর্টিং গেল মার্জিন। মার্জিন হচ্ছে কি দুইটি ভিন্ন ফাইল এর রেকর্ডকে, দুইটা রেকর্ড আছে আমার কাছে, 2 বা ততোধিক হবেন, 2 বা ততোধিক রেকর্ডকে আমি যদি একসাথে সংযুক্ত করি, এই সংযুক্ত করার কৌশলকে কি বলতেছে? মার্জিন। আচ্ছা, এখানে হচ্ছে ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানলাম। এখন আমি একটু রিভিউ করি ডাটা স্ট্রাকচার সম্পর্কে। ডাটা স্ট্রাকচারটা কি? ডাটা সমূহের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন প্রক্রিয়াজাত করা এবং ডাটা সমূহের সুসংগঠিত করার প্রয়োজন হয়। ডাটা সমূহের সুসংগঠিত করা ডাটা অর্গানাইজেশন বলে। আর এই ডাটা অর্গানাইজেশন সমূহকে লজিক্যালি বা ম্যাথমেটিক্যালি মডেলকে ডাটা স্ট্রাকচার বলতেছে। আর ডাটা স্ট্রাকচার প্রয়োজনীয়তার কি? ডাটা স্ট্রাকচার 2টি কারণে প্রয়োজন। একটা হচ্ছে এই কোডটিকে আরো দক্ষ করে তোলে এবং বুঝতে সহায়তা করে। আর ডাটা স্ট্রাকচারে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে ভাগ করা হয়েছে, লিনিয়ার ডাটা এবং নন লিনিয়ার ডাটা। আর বিভিন্ন ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার হয়ে থাকে।
কি হয়ে থাকে? অ্যারে, স্ট্যাক, কিউ, লিঙ্কড লিস্ট, ট্রি এবং গ্রাফ। আরও ধরনের আছে কিছু। তো এটা হচ্ছে মূল। তারপর হচ্ছে ডাটা স্ট্রাকচার অপারেশন। ডাটা স্ট্রাকচার অপারেশন প্রধান ৪ টা অপারেশন আছে। ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং। এছাড়াও আরো ২ টা দেখা যায় করা থাকে কি সর্টিং এবং মার্জিন। আর এই ট্রাভার্সিং জানেন যেখানে শুধুমাত্র একবার অ্যাক্সেস করে এবং প্রসেস করা হয় তাকে ট্রাভার্সিং বলতেছি। সার্চিং কি? যেখানে সেটা কি ভ্যালুর মাধ্যমে কোনো রেকর্ডের লোকেশন খুঁজে বের করার পদ্ধতিকে সার্চিং বলতেছি। ইনসার্টিং কি? পূর্বে তৈরি করা কোনো ডাটা স্ট্রাকচারের সাথে নতুন একটি রেকর্ডকে রাখার কৌশলকে বলা হইতেছে ইনসার্টিং। এবং ডিলিটিং হচ্ছে গিয়ে পূর্বের রেকর্ড থেকে কোনো ডাটাকে বাদ দেওয়া বা কোনো রেকর্ডকে বাদ দেওয়াটা হচ্ছে ডিলিটিং। সর্টিং ডাটার ক্রমানুসারে সাজানো। আমরা ক্রমান্বয়ে কী ক্রমান্বয়ে সাজাতে পারি? ডেট অনুসারে সাজাতে পারি, অ্যালফাবেটিক আকারে সাজাতে পারি, নিউমেরিক্যালিভাবে সাজাতে পারি। এবং মার্জিন হচ্ছে গিয়ে কি? যে ২টি ফাইলের রেকর্ডকে বা ২ বা ততোধিক রেকর্ডকে একসাথে সংযুক্ত করার কৌশলটা বলতেছে মার্জিন। এইবার আমরা আসি অ্যালগরিদম। অ্যালগরিদম জিনিসটা কি? আমরা কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনা করে থাকি। এই প্রোগ্রামগুলি যখন কেন রচনা করে থাকি? এই প্রোগ্রামগুলি তৈরি করা হয় আমাদের কাজকে সহজ করার জন্য, কোনো সমস্যাকে দূর করার জন্য আমরা প্রোগ্রাম রচনা করে থাকি এবং সেটা কম্পিউটারের মধ্যে রান করে থাকি। এই প্রোগ্রামগুলিকে এই যখন আমরা কি করি? এটা সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম রচনা করি। তো সমস্যা সমাধানের জন্য ১ম আমরা সমস্যাটা নিয়ে কি করে থাকি? এনালাইসিস করি। এটাকে সমস্যা বলতে পারি, প্রবলেম বলতে পারি। এনালাইসিস করে থাকি। এনালাইসিস করে এটাকে আমরা কি করি? এই টোটাল জিনিসটাকে ছোট, ছোট আকারে ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভাগ করি। যে আমি সমাধানটা কিভাবে করি? সমাধানকে। যেমন আমি একটা সমাধান প্রবলেমটা কি? আমার বাসা টঙ্গীতে। আমি এখান থেকে চট্টগ্রাম যাব। এখন এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো এখন যাওয়ার জন্য আমি কিভাবে যাব? এই প্রবলেমটা আমার এই কাজটা কিভাবে সংগঠিত হবে? সেটার জন্য আমি তথ্য, উপাত্ত নিব, এনালাইসিস করব। করে আমি এটাকে একসাথে করব। করার পর আমি চিন্তা করব কিভাবে যাব? আমি কি আমার সাথে ইনস্ট্রুমেন্ট নিতে হবে, কি যন্ত্রপাতি নিতে হবে এবং কিভাবে আমি এটা মুভ করব চট্টগ্রামে যাব। তার জন্য আমি কি করব? এই টোটাল প্রসেসটাকে ছোট, ছোট আকারে ভাগ করব। কিভাবে? আমি বাসা থেকে রওনা দিব। বাসা থেকে বাহির হওয়ার পর একটা রিক্সা বা কি গাড়ি নিব। সেখান থেকে আমি কিভাবে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে টিকেট কাটবো। টিকেট কাটার বাসে উঠবো। বাসে ওঠার পর নাকি আমি এয়ারপোর্টে যাব বাসে বা নাকি সিএনজিতে যাব না কিভাবে যাব? ওখানে এয়ারপোর্টে দিয়ে ট্রেনে যাব না বাসে যাব নাকি আ এয়ারপোর্ট থেকে বিমানে আমি চট্টগ্রামে যাব। আবার ওই বাস স্ট্যান্ডে বা এরোপ্লেন থেকে নেমে আমি ওখান থেকে কিভাবে আমি হোটেলে উঠবো? হোটেল আগে বুক করতে হবে কিনা? বা ওখানে যাওয়ার পর আমি কি কার্যক্রম করতে পারি? এই যে আমার পুরো ধাপটাকে ছোট, ছোট ক্ষুদ্রাংশে ভাগ করে এটাকে সিকোয়েন্সিয়ালি সাজানোর জিনিসটাই হচ্ছে মূলত অ্যালগরিদম। তাইলে এই জিনিসটা যে কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট আ ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। কি? কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। তাছাড়া প্রত্যহ জীবনের সব কাজই আমরা ছোট, ছোট অংশে বিভক্ত করে যুক্তিযুক্ত মাধ্যমে পর্যায়ক্রমে কাজটি সম্পন্ন করে থাকি। আর কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম কোনো প্রোগ্রামিং এর গুরুত্বপূর্ণ অংশ। অ্যালগরিদম সঠিক না হলে প্রোগ্রাম সঠিকভাবে কাজ করে না। প্রোগ্রামিং এর দক্ষতা অর্জন করতে হলে অ্যালগরিদম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। প্রোগ্রামের কোনো ধারাবাহিকতার কাজ করবে, অ্যালগরিদম সেটি নির্ভর করবে। তাছাড়া অ্যালগরিদমকে যত সুষ্ঠু ও সঠিকভাবে উপস্থাপন করা যায়, প্রোগ্রাম তত মেমোরি প্রোগ্রাম তত কম মেমোরি স্পেস নেয় এবং তুলনামূলক কম সময়ে আউটপুট ও ফলাফল প্রদর্শিত হয়। এখন দেখেন যদি আমি যদি এই যেমন টঙ্গী থেকে বলছি চিটাগাং যাব। এই যাওয়ার জন্য আমাকে কি জিনিস চিন্তা করতে হবে? আমার পকেটে টাকা কিরকম আছে? আমার হাতে সময় কিরকম আছে? এবং কোন ওয়েটা সহজ হবে? প্লেনে গেলে আমি খুব দ্রুত যেতে পারবো। কিন্তু আমার বেশি পরিমাণ অর্থ ব্যয় হবে। আবার আমি যদি বাসে যাই তাহলে সময় বেশি যাবে, অর্থ একটু কম যাবে।
আবার যদি আমি ট্রেনে যাই তাহলে এখানে সমস্যা হচ্ছে আমাদের টিকিট পেতে সমস্যা হতে পারে। আবার সময় নির্ভর করে যে ওই সময় কি আমি যে সময় রওনা দিতে চাচ্ছি বা যে সময় যাব ওই সময় কি আমার কি ট্রেন আছে কিনা, কিন্তু বাস আমার অ্যাভেলেবেল আছে। তো এই যে অনেকগুলির উপর অনেকগুলি বিষয়ের উপর চিন্তা করে আপনাকে ডিসিশনটা নিতে হবে। একইভাবে একটা প্রোগ্রামকে রান করা বা প্রোগ্রামকে রচনা করার জন্য অ্যালগরিদমটাকে যত সুন্দরভাবে আপনি সাজাতে পারবেন, তত কি হবে? দ্রুত কাজ করবে, তত মেমোরি স্পেস কম নিবে এবং তত দ্রুত আউটপুট পাবো এবং এটা ইউজার স্যাটিসফ্যাকশন ভালো আসবে। কারণ দ্রুত কাজ হচ্ছে। তাহলে আমাদের এইখান থেকে আমি বুঝতে পারতেছি অ্যালগরিদমটা আমাদের জন্য প্রোগ্রাম রচনা করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অ্যালগরিদমের বৈশিষ্ট্য, একটা অ্যালগরিদমের কি বৈশিষ্ট্য থাকতে পারে? এটা ইম্পর্টেন্ট। অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকে। একটা অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে। অ্যালগরিদমের নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকবে। মানে কয়টা ধাপে আমি কাজটা সম্পন্ন করব সেটা নির্দিষ্ট থাকবে। বর্ণিত ধাপসমূহ সহজবোধ্য, নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে। যা আমি বর্ণিত যে ধাপগুলি যে বর্ণনা করা হলো, এই ধাপগুলি কি হবে? সহজবোধ্য হইতে হবে, নির্ভুল ও সংক্ষিপ্ত হইতে হবে। যেমন আমি একটা অ্যালগরিদম রচনা করলাম, সেটা প্রোগ্রামারকে দিলাম যে তুমি এবার এটার উপরে কোডিং করো। এখন সে যদি বুঝতেই না পারে তাহলে কোডিং করে কি করে? অ্যালগরিদমের নির্বাহের সময়কাল নির্দিষ্ট মাত্রা থাকা উচিত। অবশ্যই এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্পন্ন করা দরকার। যে আমি একটা প্রোগ্রামিং একটা সমস্যা পড়ছি, সেই সমস্যার সমাধানের জন্য একটা প্রোগ্রাম রচনা করতে হবে, সেই প্রোগ্রামের জন্য অ্যালগরিদম তৈরি করা হবে। এখন অ্যালগরিদমটা তৈরি করতে যদি আমি ২ বছর লাগিয়ে দিই তাহলে তা দেখা যায় যে প্রোগ্রামার কি করবে? ২ বছর ধরে শুধু অ্যালগরিদমের জন্য অপেক্ষা করতে থাকবে। অ্যালগরিদমের নির্বাহের সময়কাল নির্দিষ্ট মাত্রা থাকা উচিত। অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার হওয়া উচিত। মানে যখন অ্যালগরিদমটা তৈরি করা হবে সেটা চিন্তা করতে হবে যে আমার যাতে মেমোরি স্পেস কম নেয় কম্পিউটারে। তা না হলে কি হবে? ওই প্রোগ্রাম রান করতে গেলে কম্পিউটার অনেক স্লো করে ফেলবে এবং অনেক ভারী হয়ে যাবে সফটওয়্যার। প্রতিটি অ্যালগরিদমের জন্য আউটপুট থাকবে। অবশ্যই আউটপুট থাকবে। অ্যালগরিদমে একটা আউটপুট থাকবে এবং প্রতিটি অ্যালগরিদম প্রোগ্রামের সমাপ্তি টানবে। যেটা প্রোগ্রামের সমাপ্তি চিহ্নিত থাকবে যে এখানেই প্রোগ্রাম কমপ্লিট। তাইলে এর বৈশিষ্ট্যগুলোর ভিতরে আমরা কি দেখতে পেলাম? অ্যালগরিদমের বৈশিষ্ট্য, অ্যালগরিদমে একটি নির্দিষ্ট সংখ্যক ইনপুট থাকবে, অ্যালগরিদমে একটি নির্দিষ্ট সংখ্যক স্টেপ থাকবে, বর্ণিত ধাপসমূহ সহজবোধ্য, নির্ভুল ও সংক্ষিপ্ত হতে হবে, অ্যালগরিদমের নির্বাহের সময়কাল নির্দিষ্ট মাত্রা থাকা উচিত, অ্যালগরিদম বাস্তবায়নের জন্য ন্যূনতম মেমোরি স্পেস ব্যবহার করা উচিত, প্রতিটি অ্যালগরিদমের আউটপুট থাকবে, প্রতিটি অ্যালগরিদমের প্রোগ্রামের সমাপ্তি টানবে। তাহলে প্রথমে আমরা বুঝি, আবার একটু দেখি অ্যালগরিদমটা কি। অ্যালগরিদমটা হচ্ছে কি? কোনো সমস্যার সমাধানে সুস্পষ্ট ধাপসমূহকে ক্রমান্ববিন্যাসের কোনো একটি সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহের ক্রমবিন্যাসকে অ্যালগরিদম বলে। আর অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি মাত্র বলা হলো। এইবার এই অ্যালগরিদমের ভিতরে আরো কিছু টার্মস বা জিনিস আমরা দেখতে পাই, যেটাকে বলে সুডো কোড। তাহলে সুডো কোডটা কি? কোনো সমস্যার সমাধানের জন্য আমি সুস্পষ্ট আরেকটা জিনিস বলি, একটা অ্যালগরিদম যে আমরা লিখি, অ্যালগরিদমটা কোন ভাষায় রচনা করার প্রয়োজন? অ্যালগরিদমটা সাধারণত মাতৃভাষা বা নিজের ভাষায় লেখা যায়। তবে ইংরেজি ভাষা বা অন্য ভাষায় লেখলেও সমস্যা নেই। যেকোনো ভাষায় লেখা যায়। আর তো এখানে আমি সুডো কোডটা সম্পর্কে জানি। সুডো কোডটা কি? কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহ, অর্থাৎ অ্যালগরিদমকে ইংরেজি বা অন্য কোনো স্বাভাবিক ভাষায় লেখা যেতে পারে। তবে উপস্থাপন কৌশল অবশ্যই প্রোগ্রামিং ভাষার নির্দেশ অনুসারে হওয়া উচিত। কোনো সমস্যার সমাধানের সুস্পষ্ট ধাপসমূহকে প্রোগ্রামিং ভাষার নির্দেশের অনুসারে ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয়ে থাকে। কি বলছি? কোন সময় লেখা হয়ে থাকে? সমস্যার সুস্পষ্ট ধাপসমূহকে যখন প্রোগ্রামিং অথবা প্রোগ্রামিং ভাষার নির্দেশ অনুসারে ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা হয়ে থাকে, তখন তাকে সুডোকোড বলে বা প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ বলা হয়। অর্থাৎ অ্যালগরিদমে লিখিত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশমালা বা স্টেটমেন্ট সমূহকে প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা সুডোকোড বলে। তাহলে সুডোকোড কাকে বলে? অ্যালগরিদমে লিখিত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নির্দেশমালা বা স্টেটমেন্ট সমূহকে প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা সুডোকোড বলে। যেমন অনেক সময় আমরা কি করি, যে যখন আমরা লিখে থাকি, সুডোকোডটা কিরকম হয়ে থাকে? সাংকেতিক চিহ্ন টাইপের বা ওই টাইপের সহজবোধ্য ভাষা, বা সহজে দেখলে বোঝা যায় এটাতে কি বলা হয়েছে, কি লেখা হয়েছে। যেমন আমরা
অনেক সময় মেসেজে লিখি পিএলএস, মানে প্লিজকে পিএলএস সংক্ষেপে লিখি। ঠিক একইভাবে যেমন স্টার্টকে এসটিআর দিলেই আমি বুঝতে পারছি স্টার্ট বোঝানো হয়েছে। তো এরকমভাবে কিছু কিছু সহজে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বাট এর সংক্ষিপ্ত রূপ আকারে লেখা হয়, সাংকেতিক চিহ্নের মাধ্যমে লেখা হয়, বা মানে ছোট অক্ষর লেখা হয়। এই জিনিসকে বলতেছি আমরা সুডোকোড, যে প্রোগ্রামের নির্দেশ অনুসারে ইংরেজি ভাষার সংক্ষিপ্ত শব্দের মাধ্যমে লেখা অংশ বলতেছি সুডোকোড। এখন আমরা আসি নোটেশন। নোটেশনটা কি? নোটেশন হচ্ছে গিয়ে যখন একটা অ্যালগরিদম আমরা লিখব, অ্যালগরিদমের ভিতরে কি হয়, বিভিন্ন ধরনের কিছু চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ডিসিশন সাইন, যেখানে এখানে ডিসিশন নেওয়া হবে আমি কি করব। তারপর আবার দিক নির্দেশনা সাইন, এদিকে মুভ করো, বা ব্যাক অথবা লুপ, এই বিভিন্ন সাইন ইউজ করা হয়। এই যে সংকেতগুলা বা সাইনগুলো ইউজ করা হয়, এই সংকেতগুলা কি বলতে হয়েছে অ্যালগরিদম নোটেশন। যেমন অ্যালগরিদম বলতে কোনো সমস্যার সমাধানের জন্য নির্দিষ্ট সংখ্যক সুস্পষ্ট ধাপসমূহ ক্রমবিন্যাসকে বোঝায়। প্রকৃতপক্ষে অ্যালগরিদম হলো পিডিএল, মানে প্রোগ্রাম ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা সুডোকোডের ধারাবাহিক বিন্যাস। একটি সমস্যার সমাধানের জন্য অ্যালগরিদমকে একভাবে উপস্থাপন করা হয়ে থাকে। এটি নির্ভর করে সমস্যা এবং তার সমাধানের উপর। সেজন্য অ্যালগরিদম এর নোটেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। অ্যালগরিদমের বিধিবদ্ধ কিছু সংকেত ব্যবহার করা হয় অ্যালগরিদমদের জন্য। এই ধরনের বিধিবদ্ধ সংকেতকে অ্যালগরিদম নোটেশন বলে। মানে অ্যালগরিদমের মধ্যে কিছু সংকেত ইউজ করা হয় এবং সেটা মানে ব্যাপারটা কি, যেমন লুপের জন্য এই ধরনের সাইন ইউজ করা হয়, মুভির জন্য এই ধরনের ইউজ করা হয়, যেখানে ডিসিশন মেকিং হবে এই ধরনের সাইন ইউজ করা হয়। এই ধরনের নির্দিষ্ট কিছু সাইন আছে বা নির্দিষ্ট বিধিবদ্ধ চিহ্ন উল্লেখ করা আছে। এই সংকেতগুলিকে বলতেছি কি আমরা নোটেশন, অ্যালগরিদম নোটেশন। এবার আসি আমরা অ্যালগরিদম কমপ্লেক্সিটি। মানে কমপ্লেক্সিটি মানে হচ্ছে কি অ্যালগরিদমের বিভিন্ন ধরনের প্রবলেমগুলি কি, বা কি জিনিসগুলি আমাদের খেয়াল রেখে কাজ করতে হয়, কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, বা এটার কি এর উপর ডিপেন্ড করে আমি নির্ধারণ করবো যে অ্যালগরিদমটা খুব ভালো, মান ভালো না খারাপ। এই ধরনের জিনিসগুলিকে আমরা বলতেছি অ্যালগরিদম কমপ্লেক্সিটি। যেমন ডাটা স্ট্রাকচারে বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে, যেমন ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং, মার্জিং। এই যে অপারেশনগুলি আছে ডাটা স্ট্রাকচারের মধ্যে, এই অপারেশনগুলা যখন এখানে করা হয়, প্রোগ্রামিং যখন মেনটেন করা হয়, যখন আমি অ্যালগরিদম যখন করব, আমি চিন্তা করব যে এই কাজগুলি যত সহজে করা যাবে ততই কি অ্যালগরিদম মান ভালো। যত সময় কম নেবে ততই মনে হবে যে অ্যালগরিদম আমাদের পারফেক্ট হয়েছে। যেমন তাহলে আমার ডাটা স্ট্রাকচারে কি অপারেশন করে থাকি? ট্রাভার্সিং, সার্চিং, ইনসার্টিং, ডিলিটিং, সর্টিং এবং মার্জিন। এই অপারেশনগুলোর জন্য ডাটা প্রসেস হয়ে থাকে। প্রকৃতপক্ষে যে অপারেশনটি সম্পাদনের প্রয়োজনের তার উপর ভিত্তি করে ডাটা স্ট্রাকচার তৈরি করা হয়। এখন আমি এই যে ডাটা স্ট্রাকচার, এই যে অপারেশন সম্পূর্ণ হবে তার উপর বেস করে ডাটা স্ট্রাকচার তৈরি করা হয়। ডাটা প্রসেসিং এর জন্য প্রয়োজন ডাটা তুলনা। যত বেশি ডাটা তুলনা হবে তত বেশি সময় প্রয়োজন হবে। সেজন্য অ্যালগরিদম নির্ভর হতে কত সময় প্রয়োজন হবে তা নির্ভর করে ইনপুট ডাটার সংখ্যার উপরে। কোনো অ্যালগরিদমের রানিং টাইমকে কমপ্লেক্সিটি ফাংশন বলা হয়ে থাকে। এখন আমি একটু নরমালি বসি, এখানে কি বলতেছিল যে ডাটা স্ট্রাকচারের মধ্যে যখন যত বেশি তুলনা করা হবে তত বেশি সময় আসবে, আর যত বেশি সময় নিবে ততই বলছে কি রান টাইম বেড়ে যাবে। আর এই যে কমপ্লেক্সিটি, যে এই যে টাইম বেড়ে যাচ্ছে, কমপ্লেক্সিটি, এটাকে রান টাইমকে কমপ্লেক্সিটি ফাংশন বলা হয়। যত বেশি সময় নেবে, এই যে রান টাইম যত সময় রান করতেছে, এটাই কমপ্লেক্সিটি ফাংশন বলতেছে। আর একে এফএন দ্বারা প্রকাশ করা হয়। কমপ্লেক্সিটি ডাটার পরিমাণ ও ডাটা টাইপের উপর নির্ভর করে। এখন আমি এই জিনিসটা, উপরে ছোট্ট আমার একটা ছক আছে, সেই ছকটা থেকে আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। যেমন আমি এই নরমালি এখান থেকে এই ছকটা থেকে আমি কি শর্ত কিভাবে দেওয়া যেতে পারে। যেমন আমি বললাম যে হ্যাঁ, এখানে যার রুল নাম্বার ১ আছে তার ডাটাগুলি আমাকে দেখাও। সহজ শর্ত দেওয়া হলো। একটা মাত্র পরীক্ষা করতে হলো, শুধু রুল নাম্বারটা চেক করবে। এখন আমি বললাম যে যার রুল নাম্বার ১
আচ্ছা, রুল নাম্বার দিতে হবে না, রুল নাম্বার ইউনিক নাম্বার, এটা দিয়ে বোঝানো যাবে না। তাই আমি বলি বয়সে আসি। এখন আমি উল্লেখ করে দিলাম, শর্ত দিলাম এরকম, যার বয়স 18-র বেশি এবং সে অবশ্যই ফিমেল হবে এবং সে সেকেন্ড সেমিস্টারে পড়ে। এই ছকটাকে আমি মনে করি এই ছকটা অনেক বড় একটা ছক, অনেক বড় ছক, যেখানে থাউজেন্ড অফ পিপল আছে। সেখানে আমি তাকে শর্ত দিলাম, যার বয়স 18-র বেশি এবং সে জেন্ডারে ফিমেল এবং সে পড়বে সেকেন্ড সেমিস্টারে। এই ধরনের পিপলগুলিকে আমাকে দিয়ে দাও। তাহলে আমি কি কয়েকটা শর্ত দিয়ে দিলাম, তাহলে খুঁজতে তার একটু সময় লাগবে। আর যদি বলতাম যে যার বয়স 18 বছরের বেশি তাদেরকে আমার সামনে দিয়ে দাও, তাহলে আমি এখানে কি করতেছি, যে শর্ত কম দিতেছি শুধুমাত্র বয়সের উপর বেস করে। যদি আমি এখানে দিয়ে বলতাম যে যে আরো যদি বলতাম যে রকি, যার নামের মধ্যে প্রথম অক্ষর আর আছে, তাদেরকে আমার সামনে বাহির করো। তাও নামের প্রথম অক্ষর, শুধু নাম যদি বলতাম, নাম পূর্ণ দিতাম, তার সময় কম লাগতো। যদি নামের প্রথম যে দিছি, এখানে সময় একটু বেশি লাগবে। আর যদি বলি যে যার নামের প্রথম অক্ষর আর, বয়স 18-র চেয়ে 2 বছরের কম, মানে 2 বছর না, 18-র কম, এবং সে জেন্ডার হবে মেল এবং যার বাড়ি ঢাকাতে, তাকে খুঁজে আমার কাছে বাইর করে দাও। তাহলে আরো বেশি কমপ্লেক্সিটি হয়ে যাবে, আরো বেশি রান টাইমটা বেড়ে যাবে। এই যত বেশি রান টাইম বেড়ে যাবে, তখন আমরা বলছি কমপ্লেক্সিটি ফাংশন। আর এই কমপ্লেক্সিটি ফাংশনকে FN দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখি ডাটা অপারেশনের ভিন্নতর কারণ। ডাটা এই অ্যালগরিদমকে কমপ্লেক্সিটি বিভিন্ন হয়ে থাকে, মানে কারণ হবে বিভিন্ন হয়ে থাকে। কোনটা ক্ষেত্রে কম হয়ে থাকে, বেশি হয়ে থাকে, কমপ্লেক্সিটি বিশেষ করে কম বেশি হয়ে থাকে। এক্ষেত্রে মোটামুটি 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: অর্স কেস, এভারেজ কেস এবং বেস্ট কেস। এখন কখন আমার এই কমপ্লেক্সিটিগুলি তৈরি হয়? যখন আমি অ্যালগরিদমকে বলবো যে তুমি, যেমন আমি যেন টঙ্গী থেকে চিরাং যেতেছিলাম, আমি এয়ারপোর্টে আসলাম, আসার পর এয়ারপোর্ট থেকে আমার চট্টগ্রামে যাওয়ার জন্য ফার্স্ট তাকে মুভ করলো কি, রিক্সা দিয়ে বাস স্ট্যান্ড আসলো, বাস স্ট্যান্ড থেকে মনে করলাম সেটা বাসে উঠে এয়ারপোর্টে চলে আসলো। চলে আসার পর তার এখন ডিসিশন নেওয়ার পালা, সে কী করবে, প্লেনে যাবে না রেলওয়েতে যাবে না বাসে যাবে। কারণ এখানে তার কাছে 3টে অপশনই আছে। তখন বলা হইলো যে তাকে এইভাবে প্রোগ্রামিং করা হলো, তুমি রেলগাড়িতে যাবা, যদি যাওয়ার সাথে সাথে দেখো যে তুমি রেলগাড়ি পেয়ে যাচ্ছ, তাহলে তুমি রেলগাড়িতে যাও। আর যদি সাথে সাথে না পাও, তাহলে তুমি চিন্তা করবা যে বাসে যাওয়া না প্লেনে যাওয়া। তো বাসে যাইতে গেলে তুমি দেখবা যে আগে প্লেনে যেয়ে দেখবা যে প্লেনের ভাড়াটা একটু কমে পাও কিনা। কমে পেলে তুমি প্লেনে চলে যাও, যে ভাড়া যদি আমি এখানে 2000 টাকার মধ্যে পাই, তাহলে আমি প্লেনে চলে যাব। আর যদি 2000 টাকার মধ্যে না পাই, তাহলে আমি বাসে যাব। বাসের ক্ষেত্রে আবার চিন্তা করব কি, বাস যদি আমি বিজনেস ক্লাস বাস পাই, স্লিপিং চেয়ার পাই, তাহলে আমি যাব। যদি স্লিপিং চেয়ার না পেয়ে আমি যে লোকাল বাস পাই, তাহলে আমি বাসে যাব না, তাহলে আমি কষ্ট করে প্লেনে 5000 টাকা দিয়ে যাব। এই যে এখানে ডিসিশনে যে কতগুলি কমপ্লেক্সিটি তুলনা আমি দাঁড় করে দিছি, এটা যদি বাহির করতে যাই, তাহলে অবশ্যই এটা কি হবে, অর্স কেজি হবে, মানে সময় বেশি নেবে। এখন এই ধরনের তুলনাগুলি যত আমি কম দিব তাকে, তত কি কমপ্লেক্সিটি কম হবে, তার সহজে সময় কম নিবে, এখানে রান টাইমটা কম হবে। তো অর্স কেস, যে কোনো সম্ভাব্য ইনপুটের বেলায় FN এর মান সর্বোচ্চ, অর্থাৎ রান টাইম বেশি হয়, তাকে আমরা কি অর্স কেস বলি। এভারেজ কেস কখন বলি, যখন প্রত্যাশিত মানের কাছাকাছি থাকে। হ্যাঁ, আনুমানিক হইতে পারে এরকম সময় লাগবে, আমি ধরে নিলাম এই কাজটা করতে আমার 2 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ডই লাগতেছে, আমার এখানে 10 সেকেন্ড লাগতেছে না। বেস্ট কেস, কখনো ডাটা প্রসেসিং এর জন্য কমপ্লেক্সিটি এতটা কম হয় যে এর মানে সর্বনিম্ন মাত্রায় নেমে যায়, তাকে বেস্ট কেস বলে। যেমন আমি যদি তাকে কোনো শর্ত না দিতাম, বলতাম যে তুমি এখান থেকে আসো, চট্টগ্রামে আসো, আইসা টাকা দিয়ে একটা টিকিট কেটে তুমি যে একটা ওয়ে আছে প্লেনে যাবো, তুমি প্লেনেই যাও, যাইবে বসে থেকে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যাই লাগুক না কেন, তুমি প্লেনে যায় টিকিট কেটে চলে যাবে। তাহলে এখানে তার অ্যালগরিদম প্রোগ্রামিং এর ডিসিশন নিতে কোনো সমস্যা নেই, যাবে প্লেনে উঠবে চলে যাবে। এটা সবচেয়ে বেস্ট কেস। এভারেজ কেস হচ্ছে তুমি দেখবা প্লেন আছে কিনা, যদি না থাকে তাহলে ট্রেনে চলে যাবে, ট্রেন আছে কিনা, নাহলে বাসে চলে যাবে, কোনো ধরনের বাসাবাসি কিছু নেই, যেটা পাইবে এটা চলে যাবে। এটা হচ্ছে কি এভারেজ কেস। আর অর্স কেস মানে প্রত্যেকটা যাচাই বাছাই করে কোনটা সুবিধাজনক হবে, কোনটা দাম কম, এই যে বিভিন্ন জিনিসগুলি যে এভারেজ করে যায়, এটা হচ্ছে অর্স কেস। এখানে অনেক সময় তার নিবে এবং এখানে প্রোগ্রামিং এর মাথা গরম হয়ে যাবে।
তাহলে আমরা এখান থেকে দেখলাম কি অ্যালগরিদমের ক্ষেত্রে অ্যালগরিদম কি, অ্যালগরিদমের বৈশিষ্ট্যসমূহ এবং সুডোকোড। এই সুডোকোড এরা মনে করেন সংক্ষিপ্ত আকারে চলে আসছে পরীক্ষায়। কনফার্ম অ্যালগরিদমে লিখিত সংক্ষিপ্ত সহজবোধ্য নির্দেশমালাকে স্টেটমেন্ট সমূহকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সুডোকোড বা প্রোগ্রামিং ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা সুডোকোড বলা হয়। প্রোগ্রামিং নোটেশন, অ্যালগরিদম নোটেশন কি, এটাও ইম্পর্ট্যান্ট। তারপরে এখানে আমি আসি, এখন আমরা আসবো কি পয়েন্ট আউট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার অ্যারে অ্যান্ড লিস্ট ডাটা স্ট্রাকচার। মানে অ্যারে এবং লিস্ট ডাটা স্ট্রাকচারের ক্যারেক্টারিস্টিক্সগুলি আমরা দেখবো, বৈশিষ্ট্যগুলি দেখবো। অ্যারে, ওই যে আমরা প্রথম পড়ছিলাম অ্যারে, লিঙ্ক লিস্ট, এই জিনিসগুলোর মধ্যে প্রথমে আছে আমাদের অ্যারে। অ্যারেটা কি? অ্যারে হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা স্থায়ী যার সাইজ থাকবে ফিক্সড। অ্যারে হলো স্থায়ী সাইজের ডাটা স্ট্রাকচার এবং তার অ্যারের সাইজ স্থায়ী হয়ে থাকে, মানে ফিক্সড, কনস্ট্যান্ট। অ্যারেতে একই ধরনের ডাটা স্টোর হয়ে থাকে, যে ডাটাগুলি সামান্য সিকোয়েন্সে রাখা হয়ে থাকে, একই রকম ডাটা থাকে। অ্যারেতে ডাটা একবারের একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয় এবং প্রতিটি স্থানে ডাটা নিয়ে অ্যাক্সেস করা যায় সরাসরি ও তার অবলিপি করে, মানে অবলিপি বা কপি বা একই রকমভাবে। এখন তাহলে অ্যারে জিনিসটা আমরা কি পেলাম? অ্যারে জিনিসটা হচ্ছে কি তার সাইজ ঠিক থাকবে, যেমন 5 জন, 5টা এলিমেন্ট থাকবে। একটা অ্যারে আছে, 5টা এলিমেন্ট হইতে পারে, 10টা এলিমেন্ট হতে পারে, 20টা হইতে পারে, 100, 200, 500, 1000, 2000, যেখানে যাবে পুরো এলিমেন্ট নিয়ে যাবে, তার স্থান ফিক্স থাকবে। এখন ডাটা কিরকম ডাটা হইতে পারে? যদি হয় যে হ্যাঁ এখানে ডাটা হবে ইন্টিজার টাইপ, তবে 5টা ইন্টিজার টাইপ ডাটা হইতে পারে, স্ট্রিং টাইপ হইতে পারে বা ক্যারেক্টার টাইপ হইতে পারে। যেমন 5 জন, যেমন আমি ক্লাসে 5, তাদের বৈশিষ্ট্য একই রকম হবে, কাছাকাছি হবে। যেমন অ্যারেতে আমি বলবো নাম, 5টা মানুষের নাম থাকবে, 5 জনের অ্যারে বা 10 জনের অ্যারে হবে, এটা 10টা নাম থাকবে বা 10টা ইন্টিজার টাইপ ডাটা থাকবে, অথবা 10টা ফ্লোটিং টাইপ ডাটা থাকবে। একই রকম বৈশিষ্ট্য সম্পূর্ণ 5টা ডাটা থাকবে, তাদের একই রকম বৈশিষ্ট্য হবে। আর এর সাইজটা কি ফিক্সড, 5টাই। অ্যারেতে একই ধরনের ডাটা স্টোর করা হবে, ডাটাগুলি সামান্য সিকোয়েন্সে রাখা হয়, ডাটাগুলি একবারে একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়, মানে একবারেই এই 5 জন যেখানে যাবে একসাথেই যাবে। আর লিঙ্ক মানে লিস্ট, তারপর হচ্ছে লিস্ট। লিস্টটা কি? লিস্ট তো আমরা জানি নরমালি একদম লিস্ট, এই যেখানে লেখা আছে 1 2 3, এটা একটা লিস্ট। আর লিস্টে কি সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে। অ্যারের ক্ষেত্রে কিন্তু এটা না, অ্যারে কিন্তু সাইজ ছোট বড় করা সম্ভব না, ফিক্সড। আর লিস্টের মধ্যে ডাটা সাইজ ছোট হইতে পারে, বড় হইতে পারে। লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা আসতে পারে। আচ্ছা, এটা পড়ি, বইয়ের কি লিখা আছে? লিস্ট হলো পরিবর্তনশীল সাইজের ডাটা স্ট্রাকচার, অর্থাৎ লিস্টের সাইজ পরিবর্তন করা যেতে পারে। লিস্টে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করা যায়, অর্থাৎ লিস্টে হেটারাইজেশন ডাটা থাকতে পারে। লিস্টের ডাটা প্রয়োজনে পর্যাপ্ত স্থানে স্থানান্তরিত হতে পারে এবং প্রতিটিকে ডেটার সাথে একটি নির্দিষ্ট ইন্ডেক্সের স্থানে রাখা যেতে পারে। মানে এটা হচ্ছে লিস্টের ডাটা পর্যাপ্ত স্থানে, মানে যে কোনো স্থানে, মানে যেখানে যে কোনো স্থানে স্থানান্তর হতে পারে। এই লিস্টের ডাটা প্রথমটা আছে 1 নম্বরে, ডাটাটা হচ্ছে কি ডাটা সাইজ ছোট বড় হতে পারে, মানে চেঞ্জ হতে পারে। লিস্টে বিভিন্ন ধরনের ডাটা স্টোর করা যায়, বিভিন্ন ধরনের ডাটা, মানে লিস্টের মধ্যে আপনি নাম ইউজ করা যেতে পারে, লিস্টের মধ্যে আপনি মানে ইন্টিজার টাইপ, ভেরিয়েবল, ইন্টিজার টাইপ, ফ্লোটিং টাইপ, ক্যারেক্টার টাইপ, যে কোনো টাইপের ডাটা আমি রাখতে পারি। আর লিস্টের ডাটা পর্যাপ্ত প্রয়োজনীয়, মানে কি যে কোনো জায়গায় যে কোনো স্থানে স্থানান্তরিত করা যেতে পারে এবং ডাটার ইন্ডেক্স যে কোনো রকম হইতে পারে বা যে কোনো জায়গায় নিতে পারি। অ্যারে ডায়াগ্রাম, অ্যারেটা কিরকম হইতে পারে, কয় ধরনের হতে পারে? লিস্ট তো এক ধরনের আমরা জানি, লিস্টই 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে সিরিয়ালে লিস্ট আসতেছে। কিন্তু অ্যারে ক্ষেত্রে পার্থক্য হয়, কিরকম হয়? অ্যারে হইতে পারে সাধারণত কয় রকম হইতে পারে? 3 ধরনের অ্যারে হয়: একমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারে এবং 3 মাত্রিক অ্যারে। একমাত্রিক অ্যারে মানে কি? যার একটি মাত্র মাত্রা থাকে। এখানে একটি মাত্র মাত্রা এরা থাকে, একটি মাত্র মাত্রা, থার্ড ব্র্যাকেট দ্বারা একটি মাত্র মাত্রা বোঝায়। এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে বা উপাদান আছে? 1 2 3 4 5, 5টা উপাদান আছে। এটা কি সরল মাত্রা অ্যারে।
মানে কোনো ঝুট ঝামেলা নাই, সিম্পলি 5টা এলিমেন্টের একটা অ্যারে, এটা হচ্ছে সরল অ্যারে। আর দ্বিমাত্রিক অ্যারে, দ্বিমাত্রিক অ্যারেটা কিরকম হয়, যেমন এখানে আমরা দেখতেছি কি কয়েকটা রো আছে, এখানে এই একটা রো, 1 2 3 একটা রো, 4 5 6 একটা রো, 7 8 9 আরেকটা রো। তাহলে কি এটা 3টা রো আছে এখানে আমরা দেখতেছি। আর কলাম কয়টা, যখন আমি রোটাকে সাজাবো, তো উপর নিচে বরাবর যদি রো আকারে সাজাই, তাহলে ফার্স্ট কলামে থাকবে 1 4 7, সেকেন্ড কলামে থাকবে 2 5 8, থার্ড কলামে থাকবে 3 6 9। তাহলে আমি কয়টা কলাম পাচ্ছি এখানে, 3টা রো এবং 3টা কলাম। এবং এখানে কয়টা মাত্রা আছে, 2টা মাত্রা আছে। তাহলে সে 2 মাত্রার অ্যারেতে কি থাকে, 2টা মাত্রা আছে, 3টা রো আছে এবং 3টা কলাম আছে। তাহলে 2 মাত্রা অ্যারেতে আমাদের কি থাকতেছে, রো থাকবে এবং কলাম থাকবে। প্রথমটাতে কি থাকবে, শুধুমাত্র সরল একটা থাকবে, সরল সারি থাকবে, একটা রো থাকবে, একটা শুধু রো থাকবে, বা এটা সারি বলতে পারি। একটা সারি থাকবে যার মধ্যে কিছু এলিমেন্ট থাকবে, একমাত্রা অ্যারে। আর 2 মাত্রা অ্যারেতে কি থাকবে, রো থাকবে এবং কলাম থাকবে। এটি এটাকে ম্যাট্রিক্সও বলা হয়। এই দ্বিমাত্রা অ্যারেকে কি বলে, ম্যাট্রিক্স অ্যারে বলে। তারপর আমরা আসি 3 মাত্রা অ্যারে। 3 মাত্রা অ্যারেতে কি কি থাকতেছে, 3টা জিনিস অবশ্যই থাকবে। 3টা মাত্রা আছে, তার মধ্যে থাকতেছে স্লাইস, 2টা স্লাইস আছে, এবং প্রতিটি স্লাইসে 2টা করে রো আছে এবং 2টা কলাম আছে। এটি একটি কিউব অ্যারে। এটাকে কি বলে, কিউব অ্যারে। এখন আমরা এখানে দেখি কিভাবে আছে। এই যে প্রথমে আমরা এতটুকু কথা চিন্তা করি, যদি আমি সিঙ্গেল শুধু এতটুকু কথা চিন্তা করতাম, যে এই একটা মাত্রা নিয়ে এতটুকু যদি চিন্তা করি, যে 1 2, তাহলে আমরা এটা কি পাইতাম, এটা এক মাত্রা। আর যখন আমরা এতটুকু পর্যন্ত চিন্তা করতাম, তাহলে এটা কি পেতাম, এই 2টা সেকেন্ড থার্ড ব্র্যাকেট থেকে শুরু করে এই থার্ড ব্র্যাকেট পর্যন্ত, তাহলে আমরা দ্বিমাত্রা অ্যারে পেতাম। যদি আমি পুরোটা চিন্তা করি, তাহলে আমরা 3 মাত্রা অ্যারে। আর এখানে কি হচ্ছে, এই যে এই একটা স্লাইস, ফার্স্টের দ্বিমাত্রা অ্যারে আর সেকেন্ড দ্বিমাত্রা অ্যারে, মানে 2টা স্লাইস। আর প্রতিটা স্লাইসের ভিতরে থাকতেছে কি, 2টা রো 2টা কলাম, 2টা রো 2টা কলাম। প্রতিটা স্লাইস, এতটুকুর মধ্যে একটা স্লাইস, এই পাশে একটা স্লাইস, এবং প্রতিটা লাস্টে থার্ড ব্র্যাকেট দিয়ে বন্দি করে এখানে আমরা কি 2টা স্লাইস 2টা রো এবং 2টা কলাম পাচ্ছি। তাহলে আর এইটাকে কি বলছে, কিউব অ্যারে। ফার্স্ট মাত্রাতে জাস্ট এটা সরল সারি থাকতেছে, সেকেন্ড মাত্রাতে থাকতেছে আমরা একটা রো পাচ্ছি, কলাম পাচ্ছি, আর তৃতীয় মাত্রাতে আমাদের কি আর্ট অ্যাড হইতেছে, স্লাইস। তাহলে আমরা কয় ধরনের অ্যাড হয়েছে, সরল রো, আর হচ্ছে রো কলাম, স্লাইস, রো কলাম। সেকেন্ডটাকে বলতেছি ম্যাট্রিক্স অ্যারে, থার্ডটাকে বলতেছি আমরা কি, ত্রিমাত্রা অ্যারে কি বলতেছি, কিউব অ্যারে। একে কি বলা হয়, কিউব অ্যারে। এখন সাধারণত আপনাকে বলা হলো যে একটা কিউব অ্যারে দেখান, তখন আমরা এই 3 মাত্রা অ্যারেটা এটা জাস্ট একে বলে দিলাম যে এখানে 3টি মাত্রা অ্যারে আছে এবং 2টা স্লাইস আছে, যার 2টা স্লাইস আছে, প্রতিটি স্লাইসে 2টি করে রো এবং 2টি করে কলাম আছে। এখানে কিছু 2টা স্লাইস আছে, প্রতিটা স্লাইসে 2টা রো এবং 2টা কলাম আছে। তারপর আমরা আসি মেমোরি লোকেশন ইন্ডেক্সের পার্থক্য নির্ণয়। তারপর আমাদের কি আছে, আমি যেটা দেখাচ্ছি টোটালি সিলেবাস অনুসারে, আমাদের যে নতুন সিলেবাস আছে সিলেবাস অনুসারে, প্রতিটা সিলেবাস অনুসারে আমি এখানে দেখাচ্ছি। তো মেমোরি লোকেশনের আর ইন্ডেক্সিং, এটা আমি নর্মালি যখন আমরা ইন্ডেক্স সম্পর্কে জানি, বিভিন্ন বইয়ের শিটের ভিতরে আমরা ইন্ডেক্স দেখতে পাই। ইন্ডেক্সগুলি কি, প্রথমে যে সূচিপত্র যেটা থাকে সিরিয়ালে, যে 1 নাম্বার পেজে এটা আছে, 2 নাম্বার পেজে, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজে, এই জিনিসটা। আর মেমোরি লোকেশনটা কি, ওই যে 3 নাম্বার পেজটা যে আছে, 3 নাম্বার যে সংখ্যাটা, এটি হচ্ছে মেমোরি লোকেশন। ওইখানে গেলে আমরা এটা দেখতে পাবো। যাই হোক, এখানে আমরা এবার বইয়ের ভাষা দেখি। মেমোরি লোকেশন হলো ডাটা স্টোর করা স্থান, যা একটি প্রোগ্রামে প্রয়োজন হতে পারে। মানে একটা প্রোগ্রাম যখন রচনা করা হয়, যেটা মেমোরি লোকেশন থাকে, যেখানে আমরা প্রোগ্রামটা কাজ করবে অথবা যেখানে ডাটাগুলো স্টোর হবে, সেটাকে বলতেছি আমরা মেমোরি লোকেশন। মেমোরি লোকেশনগুলো কি, যেমন প্রাইমারি মেমোরিতে নর্মালি প্রোগ্রাম যখন রান করে তখন থাকে র্যাম এবং রমের মধ্যে থেকে থাকে প্রোগ্রাম, এখান থেকে কাজ করে।
মেমোরি লোকেশন হলো ডাটা স্টোর করার জন্য স্থান যেখানে প্রোগ্রাম প্রয়োজন হয়ে থাকে। মেমোরি লোকেশনগুলি একত্রিত হয়ে থাকে যাতে প্রোগ্রামের ডাটা পড়তে পারে এবং লিখতে পারে। মানে মেমোরি লোকেশনগুলি কাছাকাছি থাকে যাতে সহজে প্রোগ্রাম সে রিড রাইট করতে পারে, সহজ হয়। মেমোরি লোকেশনগুলি কম্পিউটারের ফিজিক্যাল মেমোরি স্থানান্তরিত হয়। মানে মেমোরি লোকেশন সাধারণত ফিজিক্যাল মেমোরিতে থাকবে। ফিজিক্যাল মেমোরি ছাড়া তাদের কাজ করা সম্ভব নয়। তো মেমোরি লোকেশন আমরা বুঝতে পারছি, মেমোরি লোকেশন হচ্ছে কি ডাটাগুলিকে স্টোর করার জন্য যে জায়গা, স্থান, এটাকে মেমোরি লোকেশন বলে। আর মেমোরি লোকেশনে অবশ্যই একটা অ্যাড্রেস থাকে। 1 2 3 4 5 6 7 মেমোরি লোকেশন অ্যাড্রেসিং শুরু হয় কত থেকে? 0 থেকে শুরু হয়। 0 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে বাড়তে থাকে। এবং প্রতিটা মেমোরি লোকেশনে ব্লক থাকে যে এত বিট, এত বাইট, এত বাইট, এত বাইট করে একটা ব্লক করা থাকে। তারপর থেকে ইনডেক্স। ইনডেক্স মানে হচ্ছে, ইনডেক্স হলো একটি নির্দিষ্ট পজিশন বা স্থান যেখানে ডাটা সংরক্ষিত থাকে এবং ইনডেক্সের সংখ্যার মাধ্যমে ডাটা অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ইনডেক্স সাধারণত 0 থেকে শুরু হয় এবং বৃদ্ধি পায়। একইভাবে মেমোরি লোকেশন আর ইনডেক্স একই কথা, অ্যান্ড একই রকম, মানে জাস্ট হচ্ছে গিয়ে আমার যেমন আছে কি একটা ডাটা আছে, ডাটা আছে কোথায় 100 একটা লোকেশন আছে, মেমোরি লোকেশন আছে, সেই মেমোরি লোকেশনে একটা ডাটা আছে। আর ইনডেক্সনে বলা হলো কি যে ওই ডাটাটা 100 লোকেশনে আছে, এখানে ইন্ডেক্সে এটা থাকে। যেমন বইয়ের মধ্যে যে আমি যে তুলনা করেছিলাম বইয়ের সাথে, বইয়ের মধ্যে কি আছে, ইন্ডেক্স প্রথমে সাজানো থাকে, ওই ইন্ডেক্সের ভিতরে লেখা থাকে যে 3 নাম্বার চ্যাপ্টারটা 50 নম্বর পেজে আছে, অথবা কি আছে ডাটা এয়ার। এই এটা সম্পর্কে বলি আমি এখানে, সাপোজ ইয়ার সম্পর্কে অ্যারে ডায়াগ্রাম, অ্যারে ডায়াগ্রাম লেখা আছে, অ্যারে ডায়াগ্রাম 50 নম্বর পেজে আছে, অ্যারে ডায়াগ্রাম 50 নম্বর পেজ। ইন্ডেক্সটা দেখলাম, দেখে আমরা কি সরাসরি কি 50 নম্বর পেজে লোকেশনে চলে গেলাম, আমার ওই কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলাম। একইভাবে ইন্ডেক্স, এই জিনিসটা ইন্ডেক্স হলো একটি নির্দিষ্ট পজিশন বা অবস্থান যেখানে ডাটা সংরক্ষিত থাকে। ইন্ডেক্সনের সংখ্যার মাধ্যমে ডাটা অ্যাক্সেস করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ইন্ডেক্সে সাধারণত 0 থেকে শুরু হয়ে থাকে, বৃদ্ধি পেয়ে থাকে। এবার আমরা আসি ট্রাভার্সিং অ্যালগরিদম ইন অ্যারে অ্যান্ড লিস্ট। আচ্ছা, ট্রাভার্সিং অ্যালগরিদমের ক্ষেত্রে কি হয়েছে, অ্যারে এবং লিস্ট সম্পর্কে জাস্ট ধারণা দেওয়া আছে। ট্রাভার্সিং জিনিসটা কি? ট্রাভার্সিং অ্যালগরিদম বলা হয়েছে অ্যারে এবং লিস্ট, মানে এটা অ্যারে এবং লিস্ট থেকে আমি ডাটাকে পড়ব একটি মাত্র বার, একবার পড়ে পড়ে সেটা প্রসেস করব। তাইলে এটার জন্য অ্যালগরিদমটা কি হবে? একটা হচ্ছে অ্যারে থেকে, একটা লিস্ট থেকে। অ্যারে বা লিস্টের ট্রাভার্সিং এর সিস্টেম অনেকটা কাছাকাছি। একটি লুপ ব্যবহার করে প্রতিটি উপাদান পর্যন্ত পৌঁছে যায়। মানে আমি একটা লুপ ব্যবহার করব যে প্রথম 1 নাম্বার একটা অ্যারেতে বা লিস্টের ক্ষেত্রে একই কথা, যে প্রথমে যাও, গিয়ে প্রথম তুমি একটা ডাটা পড়ো, পড়ার পর আবার যাও, যখন যা দেখবে ডাটা শেষ আর নাই, তখন সে টোটালটা প্রিন্ট আউট করে দিল। তাহলে অ্যারে এবং লিস্টে ট্রাভার্সিং করার জন্য অ্যালগরিদম এমন একটি পদ্ধতি যা প্রতিটি উপাদানের পৌঁছানোর আগে প্রতি উপাদানের পরিদর্শন করে। এটি ডাটা স্ট্রাকচারের সমস্ত উপাদানের সাথে কাজ করে এবং প্রত্যেক উপাদানের পরিদর্শন করে নেয়। এবং অ্যারে লিস্ট ট্রাভার্সিং এটি সাধারণ পদ্ধতি। একটি লুপ ব্যবহার করে প্রতিটি উপাদান পর্যন্ত পৌঁছে যায়। একটা লুপ ব্যবহার করে প্রতিটি উপাদান পর্যন্ত যাবে। প্রথম সে কি করবে, একটা অ্যারে নিবে, অ্যারে থেকে তারপর কি হচ্ছে ফর লুপ চালালো, ফর লুপ চালানোর পর এই 1 নম্বরে যাবে, 2 নম্বরে যাবে, 3 নম্বরে যাবে, এই যে অ্যারেটা, তারপর কি প্রিন্ট এলিমেন্টটা প্রিন্ট করে দিবে। এখানে যদি প্রোগ্রামিংটা দেওয়া হয়েছে এর মতো করে, পাইথনের মতো করে, লুপটি অ্যারে লিস্টকে প্রথম উপাদান থেকে শুরু করে শেষ উপাদান পর্যন্ত চলবে। প্রতিটি লুপ পর্যায়ে প্রতিটি উপাদানে পরিদর্শন করা হয় এবং উপাদানের প্রকারিত কাজ করা হয়ে থাকে। এই উদাহরণটা হচ্ছে ট্রাভার্সিং এর জন্য এটা। আর লিস্টের জন্য এটা কি, প্রথমে একটা লিস্ট আসলো, লিস্ট নিল এ বি সি ডি ই, একটা লিস্ট নেওয়া হলো। এই লিস্টের মধ্যে কি ফর আইটেম ইন লিস্ট, এই লিস্টের মধ্যে সে কি হলো ফর লুপ চালালো, ফর লুপ চালাই আইটেমটা চেক করলো, চেক করার পর এখানে আসলো ইনসার্ট পজিশন এলিমেন্ট, পজিশন দেখলো কত নম্বর পজিশন আসছে, সেই পজিশন এলিমেন্ট আসলো, আবার রিটার্ন লিস্টে আসলো, আবার রিটার্ন লিস্টে আসলো, এইভাবে লিস্টে রিটার্ন করে চলে আসলো, প্রিন্ট করে দিল। আর অ্যারের মধ্যে আমরা দেখতেছি কি, সে এলিমেন্টে গেল, অ্যারেকে রিড করলো, একবার টোটাল অ্যারেটা এখানে প্রিন্ট করে দিল।
এই দুইটার মধ্যে লিস্টের মধ্যে আর ইয়ার মধ্যে এর মধ্যে পার্থক্যটা কি? এরটা টোটালটা একবারে আমাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে একবার লুপ করে ধরে। আর এখানে লিস্টের মধ্যে কি করতেছে? সে বারবার একটা, একটা করে ডাটা যাচ্ছে আবার আইনা সেটআপ করতেছে, আবার যাচ্ছে, আবার চেক করতেছে, আবার যাচ্ছে। তাহলে এইখানে দেখেন অ্যালগরিদমটার মধ্যে আবার একটু অ্যালগরিদমটা বলি। একটি লুপ ব্যবহার করে প্রতিটি উপাদান পর্যন্ত পৌঁছে যায়। একটা লুপ ব্যবহার করতেছে, যেকোনো একটা লুপ। লুপের ক্ষেত্রে আমাদের ডু হোয়াইল লুপ আছে, ফর লুপ আছে, বিভিন্ন লুপ আছে। যেকোনো একটা লুপ ইউজ করা হলো, ফর লুপ এখানে ইউজ করা হয়েছে। ফর লুপ ইউজ করে প্রতিটি উপাদানের কাছে পৌঁছে গেছে। এই যে অ্যালগরিদম, সাধারণ পদ্ধতি, সাধারণ অ্যালগরিদম পদ্ধতিটা বলতেছি। লুপটি অ্যারে অথবা লিস্টের প্রথম উপাদান থেকে শুরু করে শেষ উপাদান পর্যন্ত চলবে। মানে এই লুপটা কোথায় চলবে? ১ থেকে শুরু করে ৫ পর্যন্ত চলবে। যদি এখানে আমরা এ থেকে শুরু করে ই পর্যন্ত চলবে লুপটা পর্যায়ক্রমে। প্রতিটি লুপ পর্যায়ে প্রতিটি উপাদানে প্রদর্শন করা হয় মানে কি প্রিন্ট আউট করে দিচ্ছে। উপাদানটি প্রকারেতে কাজ করে থাকে। এখন এখানে কি বলা হয়েছে? টারভার্সিং। টারভার্সিং করা মানে কি? আমাকে অ্যাক্সেস করে রিড করে নিয়ে আসতেছে। জাস্ট রিড করে নিয়ে আসার এই প্রসেসটাকে আমরা বলতেছি টারভার্সিং। আর এই টারভার্সিং করা মানে হচ্ছে জাস্ট আমাকে যে ভিতরে ডাটা আছে সেই ডাটাকে রিড করে প্রদর্শন করতেছে বা পরিদর্শন করতেছে বা ভিজিট করতেছে, যেটাকে বলতেছি ট্রাভার্সিং করা, ভিজিট করা একই জিনিস। ভিজিট করতেছে, যাচ্ছে, ডাটাটা দেখতেছে, ভিজিট করতেছে। আর সেটার জন্য যেহেতু একাধিক ডাটা আছে, প্রথম একটা ডাটা নিচ্ছে, আবার লুপ করে আরেকটা ডাটা নিচ্ছে, তারপর আরেকটা ডাটা নিচ্ছে। আর এই লুপের জন্য যে কোনো একটা লুপ ইউজ করলেই চলে। আজকে আমরা এখানে ক্লাস শেষ করব। সাইফুল ইসলাম, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, কেউ শুনতে আছেন? পারছি, শুনতে পারছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তানভীর ভাই, আপনি কি বুঝতে পারছেন ক্লাস? স্যার বুঝছি, কিন্তু স্যার আমাদের কি এই মাইক্রোসফট ওয়ার্ডে বা কোনো কাজে অ্যালগরিদম বা টার্গেটিং এই সবগুলোই কি দরকার পড়ে? মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে? হ্যাঁ, না, না, হ্যাঁ। না, 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 এই জন্য তো এটা প্রয়োজন হবে না। এটা প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন হয়। ও, শুধুমাত্র প্রোগ্রামিং এর জন্যই? প্রোগ্রামিং এর জন্য প্রয়োজন হবে। আর এখন আপনাদের প্রয়োজন হয় পরীক্ষা পাশ করার জন্য লাগবে। ও, তাহলে আমরা আমাদের এই আজকে যে ক্লাসটা নিলেন হ্যাঁ, এটার হ্যাঁ, হ্যাঁ। মধ্যে আমাদের কমন